यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। दर्शक बंधुरा प्रथमे डू ऑल द रेसपेक्ट राष्ट्रपति द्रौपदी मुर्मुके पूर्ण सम्मान जानिए आज कয়েকটা কথা বলতে বাধ্য হচ্ছি। দেখছি বেশ কিছু মিডিয়া ভারতীয় জনতা পার্টির নেতাদের গলার সঙ্গে সুর মিলিয়ে বলতে শুরু করেছে আজ নাকি বাংলায় রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে, আজ নাকি রাজ্য সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে। কিন্তু সেই মিডিয়া হাউসগুলো বা দালালগুলো একবারের জন্য এই কথাটা বলছে না যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন তার গোসাইপুরের সভা শেষ করে প্রথম যেখানে সভা হওয়ার কথা ছিল সেই সভাস্থল দর্শন করতে গেল। দেখুন প্রশাসন অনুমতি দিয়েছে কি দেয়নি, প্রশাসনের কি সমস্যা ছিল সেই সব কচকচানিতে আমি যাচ্ছি না, কিন্তু একজন রাষ্ট্রপতির কি কাজের মধ্যে বা তার দায়িত্বের মধ্যে এটা পড়ে কোথায় তার প্রথম সভা হওয়ার কথা ছিল সেখানে কেন প্রশাসন সবার অনুমতি দেয়নি? চলো তো যাই দেখে আসি সেই জায়গাটা কেমন। এবং শুধু যাই দেখে আসি নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে রাজ্য সরকারকে তুলোধনা করা। এত বড় জায়গা পড়ে রয়েছে, 5 লাখ লোক জমায়েত হতে পারত, তারপরেও প্রশাসন জানি না কোন কারণে আমাকে অনুমতি দেয়নি, আমার সভা করতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমার ওপর রেগে আছে? মশাই স্ক্রিপ্টটা কেমন ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লেখা মনে হচ্ছে নাকি? যেমনভাবে তিনি প্রতিনিয়ত চিল্লায় এই সরকার আমাকে সভা করার অনুমতি দেয়নি, ওখানে যাওয়ার অনুমতি দেয়নি বলে। उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। আর দ্বিতীয়ত ঠিক নির্বাচনের আগে বাংলায় ওনার কর্মসূচি পড়েছে। গত 5 বছরে ওনাকে এই বাংলায় মাত্র দেখা গিয়েছিল একবার। গত 5 বছরে ওনার এই বাংলার আদিবাসীদের কথা মনে পড়েনি। গত 5 বছর আদিবাসীরা কেমন রয়েছে, উনি তো নিজে একটা আদিবাসী সমাজ থেকে বিলং করে, এই বাংলার আদিবাসীরা কেমন রয়েছে, তাদের কি হয়েছে, তাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মনে পড়েনি। এখন ঠিক নির্বাচনের আগে ওনার মনে পড়ছে এই পশ্চিমবাংলার আদিবাসীদের শিক্ষা স্বাস্থ্য, ওই মোদিজির দীক্ষিত ভারত অর্থাৎ বিকাশ কা রাজ, তাতে নাকি কে বা কারা বাধা দিচ্ছে তা বাংলার আদিবাসীরা ধরে ফেলেছে। ম্যাডাম ডু ইউ অল দ্য রেসপেক্ট, বাংলার মানুষ এত বোকা নয়। এই সমস্ত কথাবার্তা আপনি ঠিক নির্বাচনের আগে এই বাংলায় এসে কেন বলছেন, কাদের লেখা স্ক্রিপ্ট আওড়াচ্ছেন তা বাংলার জনগণ খুব ভালোভাবে বুঝে গিয়েছে। আদিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেছেন তারা আদিবাসীরা বুদ্ধিমান, তারা বুঝতে পারছে তাদের শিক্ষার বিকাশ প্রয়োজন হয়নি, এই এলাকার আদিবাসীদের উন্নয়ন প্রয়োজন হয়নি, আদিবাসীরা একজোট হয়ে এগিয়ে যেতে চান বিকশিত ভারত এবং আদিবাসীরা নিজেদেরকে বিকশিত করতে চান, কেউ বা কারা তাদের বাধা দিচ্ছে। স্বাভাবিকভাবেই ভোটের মুখে রাজ্য রাজনীতি কিন্তু কার্যত রাষ্ট্রপতির এই বক্তব্যের সামনে রেখে একদম তুঙ্গে উঠেছে। দেখুন রাষ্ট্রপতি দেশের সবার ওপরে, উনি দেশের সর্বোচ্চ নাগরিক, প্রথম নাগরিক, রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু আজ উনি বাংলায় এসে যে বক্তব্যগুলো রাখলেন, আদিবাসীদের নিয়ে যে সমস্ত কথাগুলো বললেন তা কি কোনো অংশে রাজনীতির বাইরে? আবারও বলছি ডু ইউ অল দ্য রেসপেক্ট, উনি বাংলায় এসে বলছেন বাংলার আদিবাসীদের বিকাশ শিক্ষা স্বাস্থ্য কে বা কারা বাধা দিচ্ছে, উনি নাকি তা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। কিন্তু উনি এটা দেখতে পাচ্ছেন না এই আদিবাসীদের জল জঙ্গল কে আদানির হাতে তুলে দিচ্ছে। ওনার চোখে এটা পড়েনি কে বা কারা মণিপুরের আদিবাসী মহিলাকে নগ্ন করে প্যারেড করিয়েছে। মণিপুর নিয়ে উনি কথা বলেছে, 2 বছর ধরে মণিপুর জ্বলেছে আদিবাসীদের সঙ্গে মেয়েতি কুকিদের সংঘর্ষে, সেই মণিপুর নিয়ে উনি কথা বলেছেন, কটা বাক্য খরচ করেছেন। যখন নির্বাচনের আগে বিহারে 1 টাকার বিনিময়ে এই আদিবাসীদের জল জঙ্গল জমি 1000 একর আদানির হাতে মোদী সরকার তুলে দিয়েছিল, তখন উনি কথা বলেছিলেন। যখন এই পশ্চিমবাংলার আদিবাসীদের এসআইআর নাম কেটে বাদ দেওয়া হয়েছিল, একের পর এক আদিবাসী গ্রামে হাজার আদিবাসী জনগণের কেবলমাত্র ডকুমেন্ট ভুল দেখিয়ে তাদেরকে ভোটার তালিকা থেকে বার করে দেওয়া হয়েছে, তখন উনি তাদের সম্পর্কে কথা বলেছেন, তাদের নিয়ে বক্তব্য রেখেছেন। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था
इसीलिए मैं आ गई। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। আর প্রোটোকলের কথা বলছেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে রিসিভ করতে যায়নি? কেন রাজ্য সরকারের কোনো মন্ত্রী আপনাকে রিসিভ করতে যায়নি? আচ্ছা, গত পরশু যখন হঠাৎ রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করে, রাজ্যকে কোনো রকম ইনফর্ম না করে কেন্দ্র সরকার রাতারাতি রাজ্যপাল পরিবর্তন করে দিয়েছিল, তখন কোন প্রোটোকল মানা হয়েছিল? যখন এই রাজ্যের একটা অংশ দার্জিলিংয়ে রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করে অতিরিক্ত প্রশাসনিক অবজারভার কেন্দ্র সরকার নিয়োগ করেছিল, তখন কোন প্রোটোকল মানা হয়েছিল? ম্যাডাম, আপনার পদটা দেশের সর্বোচ্চ নাগরিক, হ্যাঁ, এটা একটু দয়া করে মনে রাখবেন। তাই ভারতীয় জনতা পার্টি স্ক্রিপ্ট আউড়ে নিজের পদের অসম্মান করবেন না। তাকে অসম্মান করেছেন, অমর্যাদা করেছেন। সুতরাং আমি মনে করি তৃণমূল কংগ্রেসের এটাই সংস্কৃতি, ওরা কাউকে সম্মান দিতে জানে না, কাউকে মর্যাদা দিতে জানে না। এরা পশ্চিমবাংলাকে এইভাবে এই 15 বছরে মানুষের সব দিক থেকে হচ্ছে সবকিছু লুট করেছে। রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ, তিনি সংবিধান, তিনি যদি এই বক্তব্য রাখেন তাহলে কতটা কষ্ট তিনি পেয়েছেন। হ্যাঁ, বিজেপি নেতারা এখন আবার আদিবাসী গেম খেলছে, আদিবাসী কার্ড খেলতে শুরু করেছে। প্রথমত বলে রাখি, এই আদিবাসী সমাজ থেকে কেন মাননীয়া দ্রৌপদী মুর্মু মহোদয়াকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি করেছে তা দেশের 140 কোটি জনগণ খুব ভালোভাবে জানে। যে ভারতীয় জনতা পার্টি তার গুরুজির মডেল স্টেট রাজ্য গুজরাটে কেবলমাত্র গীতা পাঠের অপরাধে আদিবাসী সমাজের একজন প্রতিনিধিকে মাথা নাড়া করিয়ে মুখে ঘাস গুঁজে 4 হাত পায়ে হাঁটায়, যে ভারতীয় জনতা পার্টির হাতে কেবলমাত্র রামনারায়ণ বাগেলকে গণপিটুনিতে আদিবাসী বলে মরতে হয়, যে ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত বিহারে জাতের নামে ভোট চায়, তারা আবার দেশের আদিবাসীদের সম্পর্কে বড় বড় কথা বলছে। হাসিও পায়, করুণাও হয়। এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির বর্তমানে এমন দুর্দশা, এমন করুণ দিন এসে দাঁড়িয়েছে যে শেষে তারা দেশের সর্বোচ্চ নাগরিককে পর্যন্ত, দেশের রাষ্ট্রপতিকে পর্যন্ত নির্বাচনের আগে রাজনীতি করতে মাঠে নামিয়েছে। গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই দেখেছেন একাধিক কেন্দ্রীয় হেভিওয়েট নেতা রাজনাথ সিং, অমিত শাহ, শিবরাজ সিং চৌহানরা এই পশ্চিমবাংলায় এসে রথযাত্রা করছে, ফাঁকা রথ ঘুরে বেড়াচ্ছে, একাধিক সবাই চেয়ার পর্যন্ত ভর্তি হচ্ছে না। আর এই পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি এসেছে, তার কাছে নাকি আদিবাসীদের যাওয়ার বাধা দেওয়ার জন্য রাজ্য সরকার বারবার সভাস্থল পরিবর্তন করেছে। রাজ্য সরকার নাকি রাষ্ট্রপতির সভা আদিবাসীদের গ্রাম থেকে অনেক দূরে করিয়েছে, যাতে তারা সেখানে পৌঁছাতে না পারে। ডিয়ার ভারতীয় জনতা পার্টি অ্যান্ড দালাল মিডিয়া, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যেভাবে এই ভারতীয় জনতা পার্টি বর্তমানে এসআইআর নামে আদিবাসীদের নাম কেটে বাদ দিয়েছে, তাদেরকে বেনাগরিক করার চক্রান্ত করছে, জল জঙ্গল জমি থেকে সরানোর চেষ্টা করছে, আজ তাদের বিক্ষোভ, তাদের স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণে তারা রাষ্ট্রপতির সভায় আসেনি। রাষ্ট্রপতি সে যতই হোক আদিবাসী সমাজ থেকে একটু খোঁজ নিয়ে দেখুন, হ্যাঁ, তাদের মুখ থেকেই সেই কারণটাই শুনতে পাবেন। আমরা আদিবাসী, আমরা কিছু জানি না। এখন আমাদেরকে বলছে তোমাদের এসআইয়ের নাম ওঠে নাই। আমরা দীর্ঘদিন দিয়ে ভোট দিয়ে আসছি, আর এখন আমাদেরকে বলছে কি বাংলাদেশ, তোমাদেরকে এখান থেকে বাংলাদেশ তাড়িয়ে দেব। আমরা যাব কোথায়, থাকবো কোথায়? আমার মাও নাই, বাবাও নাই, কোন কোথায় থাকবো? না ডিয়ার রাষ্ট্রপতি ম্যাডাম, আপনার চোখে এইসব কিছু পড়ে না। আপনি তো আদিবাসী সমাজ থেকে বিলং করেন। আপনি বলুন না, এই আদিবাসীদের কাছে জল জঙ্গল জমি ছাড়া আর কি আছে? পিছিয়ে থাকার কারণে তাদের শিক্ষা দীক্ষা সব দিক থেকে, হ্যাঁ মানছি পিছিয়ে আছে, আর যে কারণে তাদের কাছে না আছে স্কুল সার্টিফিকেট, না আছে পাসপোর্ট, না আছে অন্য কোনো ডকুমেন্টস, ব্যাংকের কাগজ তো খুঁজে পাওয়া খুবই মুশকিল। আজকের মোদী সরকার, আজকের বিজেপি সরকার সেই আদিবাসীদের কাছে, যারা এই পৃথিবীর আদিবাসিন্দা, তাদের কাছে এসআইআর নামে ডকুমেন্টস চাইছে। 100 বছর আগের ডকুমেন্টস দাও, পাসপোর্ট দাও। কতজন আদিবাসী, হ্যাঁ আপনি তো বলেছিলেন মোদিজি হাই চপ্পল পরা মানুষকে আপনি হাওয়াই জাহাজ চড়াবেন, কতজন আদিবাসী শহর দেখেছে সেটা কি খোঁজ নিয়েছেন? আজকে তাদের কাছে আপনি গিয়েছেন কাগজ চাইতে, তারা কাগজ কোথায় পাবে? তাদের আর্তনাদটা কি আপনি শুনতে পাচ্ছেন ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডাম? না, আপনি তা শুনতে পাবেন না, কারণ আপনিও খুব ভালোভাবে জানেন মোদিজি বদ্ধপরিকর আদানির কাছে এই জল জঙ্গল জমি থেকে আদিবাসীদেরকে সরিয়ে সেখানে মাইনিংয়ের জন্য তা তুলে দিতে হবে আদানি গ্রুপ অ্যান্ড কোম্পানির কাছে। আর যে কারণে আপনি এই সমস্ত ইস্যুতে কথা বলবেন না, এই সমস্ত বিষয়ে কথা বলবেন না। আপনি নির্বাচনের আগে এসে এই পশ্চিমবাংলায় আদিবাসীদের সেই সুশুরিটা দেবেন, যে সুশুরিটা দিলে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দেয়। তাই আবারও বলছি, ডু ইউ অল দ্য রেসপেক্ট ম্যাডাম, দয়া করে বিজেপির লেখা স্ক্রিপ্ট পড়বেন না। আজ আপনি আছেন, আপনার মেয়াদ শেষ হলে আপনি আপনার চেয়ার থেকে নেমে যাবেন। দেশের জনগণ আপনাকে মনে রাখবে, দেশের মানুষ আপনাকে মনে রাখবে, দেশের ইতিহাস আপনাকে মনে রাখবে, কিন্তু এই ভারতীয় জনতা পার্টি না, তারা মনে রাখবে না। তাই সেই কারণে আপনি আপনার পদমর্যাদাকে ভুলে যাবেন না। ভারতীয় জনতা পার্টির কথায় এই দেশের জনগণের সামনে এমন কোনো বক্তব্য রাখবেন না যাতে আপনার সেই পদমর্যাদা কালিমা লিপ্ত হয়। আর শেষে কেবল এটাই বলার, যদি কিছু ভুল করে থাকি তাহলে আপনি দেশের সর্বোচ্চ নাগরিক, আপনি দেশের প্রথম নাগরিক, আমি সাধারণ নাগরিক,
ক্ষমা করে দেবেন। কিন্তু ওই আবারও বলবো, দয়া করে বিজেপির লেখা স্ক্রিপ্ট পড়বেন না। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।